গল্পের শুরুতেই আমরা একটা অন্ধকার লিফট দেখতে পাই, যেটা মালপত্রে পুরোপুরি ঠাসা ছিল, যেখানে একটা কিশোর ছেলের জ্ঞান ফিরে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার নিজের নাম কিংবা পরিচয় তার কিছুই মনে নেই। এরপর লিফটটা যখন উপরের দিকে উঠছিল, তখন একটা বক্সের ভেতর থেকে সে খসখস শব্দ শুনে ছেলেটা তখন উকি দেয়, আর একটা জ্যান্ত শূকর দেখে সে সাথে সাথে ভরকে যায়। এভাবে লিফটটা যখন একদম উপরে উঠে আসে, তখন উপরের দরজা খুলে যায় আর একদল ছেলে কৌতূহলী চোখে তাকে দেখতে থাকে। এরপর গ্যালি নামে একটা ছেলে তখন নিচে লাফিয়ে পড়ে নতুন ছেলেটাকে গ্রিনি বলে ডাকে আর তাকে টেনে তখন উপরে তুলে আনে। এভাবে নতুন ছেলেটা ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরই সে থমকে যায়। সে দেখে যে বিশাল বিশাল পাথরের দেয়াল দিয়ে ঘেরা একটা মাঠের মধ্যে পৌঁছে গেছে সে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। এরপর ছেলেটাকে একটা খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়, আর তাদের লিডার আলবি এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে ছোট্ট ছেলেটা ঘাবড়ে গিয়ে বলে তার নিজের নামটাও তার কোনো মতেই মনে পড়ছে না। আর আলবি তখন তাকে আশ্বস্ত করে বলে যে টেনশন নিস না, এখানে আমাদের কারোরই কিছুই মনে নেই, শুধু একদিন দুদিন পরে নিজের নামটা মনে পড়বে, ব্যাস এতটুকুই। এভাবে ছেলেটা যখন কথা দেয় যে সে আর পালানোর চেষ্টা করবে না, তখন অ্যালবি তাকে খাঁচা থেকে বের করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে শুরু করে। এই ছোট্ট জঙ্গলটার নাম হলো গ্লেড, আর এখানেই ছেলেরা শিকার করে বা ঘর বানিয়ে কোনো মতে টিকে আছে। মাসের শেষে এই লিফট বা বক্সে করে নতুন খাবার দাবার আর একজন নতুন ছেলেকে পাঠানো হয়, কিন্তু কারা এই বক্স পাঠায় বা কেন তারা এখানে আটকা আছে সেটা কেউই জানে না। ঘুরতে ঘুরতে নতুন ছেলেটা দেয়ালের গায়ে ঘেঁষা এক রহস্যময় দরজা দেখে ফেলে, আর আলবি তাকে গ্লেডের 3টা নিয়মের কথা বলে দেয়। 1, নিজের কাজ ঠিকঠাক ভাবে করবে। 2, একে অপরের ক্ষতি করবে না। আর 3 হলো খবরদার ওই দরজার ওপাশে যাবে না। এরপর চাক নামে একটা বাচ্চা ছেলে তাকে বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে শুরু করে, কিন্তু নতুন ছেলেটার মন পড়ে থাকে ওই দরজার দিকে। হঠাৎ সে দেখে পেন আর মিনহো নামের দুজন ছেলে ওই দরজার ওপাশ থেকে ফিরে আসছে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করে ওখানে যাওয়া তো নিষেধ ছিল। চাক তখন বুঝিয়ে বলে যে সবাই সেখানে যেতে পারে না, শুধু রানাররাই যেতে পারে, কারণ ওই দেয়ালের ওপাশে একটা বিশাল গোলকধাতা বা মেজ আছে। আর ছেলেটা যখন কৌতূহলী হয়ে দরজার কাছে যায়, গ্যালি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিয়মটা তাকে মনে করিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে মেজের দেয়ালগুলো নড়ে চড়ে উঠতে শুরু করে, আর দরজাটা তখন নিজ থেকেই বন্ধ হয়ে যেতে শুরু করে। এভাবে সেদিন রাতে নতুন মেহমানকে স্বাগত জানাতে সবাই মিলে পার্টির আয়োজন করে। এখানে নিউট নামের এক বড় ভাই গ্রিনকে বুঝিয়ে বলে যে রানাররা প্রতিদিন সকালে মেজে যায় রাস্তা ম্যাপ করার জন্য। 3 বছর ধরে তারা বের হওয়ার জন্য পথ খুঁজছে, কিন্তু তারা কিছুই পায়নি। এরপর হঠাৎ মেজের ভেতর থেকে অদ্ভুত যান্ত্রিক গর্জন শোনা যায়, আর নিউট তখন বলে যে মেজ প্রতি রাতে তার পথ পাল্টে ফেলে, আর যদি কোনো রানার দরজা বন্ধ হওয়ার আগে ফিরে না আসতে পারে, তবে তাকে রাতটা মেজের ভেতরেই কাটাতে হয়। আর আজ পর্যন্ত কেউ মেজ থেকে রাত কাটিয়ে বেঁচে ফিরে আসতে পারেনি, কারণ সেখানে গ্রিডার নামে সব ভয়ঙ্কর দানবরা ঘুরে বেড়াতো। এভাবে নতুন ছেলেটা রানার হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তখন নিউট বলে রানার হওয়া যায় না ভাই, রানার হতে হলে যোগ্য হতে হয়। এভাবে সেই পার্টির মধ্যে কুস্তি লড়ছিল গ্যালি আর অন্য একটা ছেলে। তাদের ধাক্কায় গ্রিনি তখন মাটিতে পড়ে যায়, আর গ্যালি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কি লড়বি নাকি গ্রিনি? সবাই গোল হয়ে তখন তাদেরকে ঘিরে দাঁড়ায়, আর নিয়মটা ছিল সহজ, যে আগে প্রতিপক্ষকে সার্কেলের বাইরে ঠেলে পাঠাতে পারবে সেই জিতবে। আর লড়াই শুরু হতেই গেলি তার গায়ের জোর দেখাতে শুরু করে, আর নতুন ছেলেটাকে নিয়ে রীতিমতো সে ফুটবল খেলতে আরম্ভ করে। কিন্তু এভাবে কয়েকবার আছাড় খাওয়ার পর হঠাৎ করেই ছেলেটার মাথায় জেদ চেপে যায়, আর সে এক সুযোগে গেলিকে চাপটে ধরে সজোরে ছুড়ে দেয়। দেখা যায় থমাস মাটিতে আছাড় খেয়ে পড়ে, আর চারদিকে তাকিয়ে সে দেখতে পায় যে বাকি সবাই তাকে খুব অবাক হয়ে দেখছে। ঠিক সেই মুহূর্তে গেলি কোনো কথা না বলে তাকে সজোরে লাথি মারে, আর থমাস গিয়ে একটা পাথরের সাথে তার মাথায় এমন ভাবে ঠোকে যে তার স্মৃতি এক ঝটকায় তখন ফিরে আসে, আর সে তখন মনে করতে পারে যে তার আসল নাম হচ্ছে থমাস। এভাবে রাত গভীর হয়, আর থমাসের ঘুম ভেঙে যায় একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে সে দৌড়াচ্ছে, আর চারপাশে এক রহস্যময় ল্যাবরেটরি, আর সেখান থেকে এক নারীর কণ্ঠস্বর বারবার ভেসে আসছে, আর সে বলছে উইকট ইজ গুড। এরপর পরদিন সকালে আলবি তাকে দেয়ালের দিকে নিয়ে যায়, যেখানে সবাই তাদের নাম খোদাই করে রাখতো। থমাস তখন দেয়ালে নিজের নামটাও লিখে ফেলে, কিন্তু তার চোখ আটকে যায় অন্য নামগুলোর উপর। এখানে যারা মারা গিয়েছিল তাদের অনেক নামগুলো কাটা ছিল। এরপর বনে সার সংগ্রহ করতে গিয়ে থমাস একটা কবর আর হাড়গোড় দেখে শিউরে ওঠে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেন বেরিয়ে আসে। দেখা যায় বেনের চেহারাটা একেবারে মানুষের ছিল না, শরীর কাঁপছিল আর মুখ দিয়ে অমানুষের মতো শব্দ বেরোতে থাকে। দেখা যায় হঠাৎ করে বেন তখন থমাসের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তার চিৎকার, আমি তোমাকে দেখেছি, সব তোমারই দোষ। এই বলে সে থমাসের গলা শক্ত করে টিপে ধরে। এভাবে বাঁচার কোনো উপায় না দেখে থমাস কাছেই পড়ে থাকা একটা মাথার খুলি কুড়িয়ে বেনের মাথায় সজোরে বাড়ি মারে, আর শুরু হয়ে যায় প্রাণ বাঁচানোর একটা দৌড়।
এরপর শেষ পর্যন্ত যখন তারা গ্লেডে ফিরে আসে, বেন তখনও থমাসকে মারার জন্য একেবারে পাগল ছিল। ঠিক সেই সময় নিউট ছুটে এসে বেনকে লাথি মেরে ফেলে দেয়, আর সবাই মিলে তখন বেনকে চেপে ধরে। এভাবে জামা সরাতেই দেখা যায় তার পেটে ভয়ঙ্কর একটা ক্ষতচিহ্ন ছিল, আর বেন তখন আর্তনাদ করে করুণা চায়, কিন্তু নিয়ম অনুযায়ী সবাই তাকে পিঠে আটকে রাখে। আলবি তখন জানায় যে এটা দ্য চেঞ্জিং, এর মানে হলো গোলকদাদার মধ্যে কিছু একটা কামড়ে দিলে তার শরীরে ঠিক এমনটাই হয়। কিন্তু দিনের বেলা এমন ঘটনাই প্রথম ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সবাই মিলে কাঁদতে থাকা বেনকে গোলকদাদার বাইরে দরজার কাছে নিয়ে যায়, আর দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা তাকে ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। আর সেদিন রাতেই তারা দেয়ালে থাকা বেনের নামটা পর্যন্ত মুছে ফেলে। এরপর সকালে থমাস দেখতে পায় যে আলবি একা একাই গোলকদাদায় ঢুকছে, আর নিউট জানায় যে আলবি বেনের পথ ধরেছে, এটা জানতে যে সে কিভাবে আক্রান্ত হলো। আর সে আরো বলে যে আলবি ছিল গ্লেডের প্রথম বাসিন্দা, যে এখানে একা 1 মাস কাটিয়েছিল। এভাবে বিকেলের দিকে সূর্য তখন ডুবতে শুরু করে, কিন্তু মেস থেকে আলবি আর ফিরে আসে না। এতে করে সবার অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক যখন দরজা বন্ধ হওয়ার শেষ সেকেন্ড, তারা দেখে মিনহো রক্তাক্ত এলভিকে টেনে হিস্ট্রে নিয়ে আসছে। সে নিয়ম ভাগার তোয়াক্কা না করেই থমাস দৌড়ে গোলকধাঁধায় ঢুকে পড়ে, আর তার পিছু পিছু বিশাল পাথরের দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর আলবিকে পরীক্ষা করে থমাস নিশ্চিত হয়ে যায় যে সে আক্রান্ত, আর মিন অ্যালবিকে তখন অজ্ঞান করে দেয়। এভাবে অন্ধকারের গভীর থেকে গ্রিবারদের বিকট চিৎকারের শব্দ তখন ভেসে আসতে শুরু করে। দেখা যায় বাঁচার কোনো রাস্তা নেই। এরপর দেয়ালে আইভি লতাগুলো দেখে থমাসের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। মিনহোর সাহায্যে তারা এলবিকে দড়ি দিয়ে বেঁধে ওপার দিকে ঝুলিয়ে দেয়, আর কাজটা শেষ করার আগেই একটা গ্রিডার অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে। ভয়ে মিনহো তখন দৌড়ে পালায়, কিন্তু থমাস দড়িটা তখন শক্ত করে ধরে লতার আড়ালে মিশে যায়। গ্রিবার তখন তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাকে দেখতে পায় না। এ করে থমাস বুঝতে পারে যে এটা শুধু মাংসের শরীর নয়, এর ভিতরে প্রচুর যান্ত্রিক যন্ত্রাংশ আছে। এরপর দানবটা দূরে যেতেই সে দ্রুত দড়িটা ভালো করে ডালের সঙ্গে বাঁধার চেষ্টা করে, কিন্তু গ্রিবার আবার ফিরে আসে, আর থমাসকে আবার শ্বাস বন্ধ করে লুকিয়ে থাকতে হয়। কিন্তু সে দানবটা যাওয়ার অপেক্ষা করলেও দানবটা সেখান থেকে যায় না, উল্টো সে সেখানে ঘুরঘুর করতে আরম্ভ করে। এরপর নিরুপায় হয়ে থমাস গ্রিডারের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এভাবে গোলকদাদার সরু গলির ভেতর দিয়ে থমাস প্রাণপণ দৌড়াচ্ছে, আর তার পেছনে পেছনে ধাওয়া করছে ওই যান্ত্রিক দানবটা। এভাবে দৌড়াতে দৌড়াতে সে মেঝের এমন এক জায়গায় চলে আসে যেখানে দেয়ালগুলো নড়াচড়া করছিল, আর থমাস তার বুদ্ধি খাটিয়ে এমন ভাবে দৌড়ায় যাতে দানবটা 2 দেয়ালের চিপায় পড়ে যায়। ঠিক সময় মতো থমাস নিজেকে সরিয়ে নিলেও বিশাল দেহে গ্রিবারটা 2 দেয়ালের মাঝখানে পিষে মারা যায়। পরদিন সকালে মেজের দরজা খুলতেই গ্লেডের ছেলেরা অবাক হয়ে দেখে যে থমাস আর মিনহো আহত এলবিকে নিয়ে ফিরে আসছে, আর মেজের ভেতরে রাত কাটিয়ে কেউ জ্যান্ত ফিরে এসেছে। এটা ছিল সবার একেবারে কল্পনার বাইরে। তবে সবাই খুশি হলেও গ্যালি কিন্তু বেশ রেগেছিল। সে দাবি করে যে থমাস নিয়ম ভেঙেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু মিনহো সবার সামনে বলে দেয় যে থমাস যা করেছে তা 3 বছরেও কেউ করতে পারেনি, আর ও একটা গ্রিভারকে মেরেও ফেলেছে। দেখা যায় এই আলোচনার মাঝেই হঠাৎ করে গ্লেডের সেই লিফট বক্সটা আবার উপরে চলে আসে, অথচ নিয়ম অনুযায়ী এটা 1 মাস পরে আসার কথা ছিল। সবাই তখন বক্সের ভিতরে গিয়ে যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। এবার বক্সে করে কোনো ছেলে নয়, বরং একটা মেয়ে এসেছিল, আর যেটা ছিল এই গ্লেডের ইতিহাসে প্রথমবার। আর মেয়েটার হাতে একটা চিরকুট ছিল, আর যাতে লেখা ছিল যে এটাই শেষজন। এরপর মেয়েটা জ্ঞান হারানোর আগে একটা নাম উচ্চারণ করে, আর সেটা হলো থমাস। এতে করে গালি তো আবারও খেপে যায়। সে মনে করে যে থমাস আসার পর থেকেই সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। এরপর মেয়েটাকে ইনফার্মারিতে রাখা হয় এবং তার পকেট থেকে 2টা ইনজেকশন পাওয়া যায়। এটা দেখে থমাস বুঝতে পারে যে এটা হয়তো এলবিকে বাঁচানোর জন্য কোনো ঔষধ। এরপর তারা ইনজেকশন এলবির শরীরে পুশ করে দেয়। এদিকে থমাস আর মিনহো মেজের ভেতরে যায় সেই মরা গ্রিভারটাকে দেখতে, আর তারা দানবটার শরীরের ভেতর থেকে একটা যান্ত্রিক ডিভাইস খুঁজে পায় যেটাতে লেখা ছিল 7 নাম্বার। এতে করে তারা বুঝতে পারে যে এই ডিভাইসটা হয়তো মেজ থেকে বের হওয়ার চাবিকাঠি। কিন্তু তারা যখন ফিরে আসছিল তারা লক্ষ্য করে যে মেজটা আগের মতো আচরণ করছিল না, যেন কিছু একটা হয়তো বা বদলে গেছে। এভাবে রাতে গ্লেডে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ করে মেয়েটার জ্ঞান ফিরে আসে। জানা যায় যে মেয়েটার নাম হলো থেরেসা, যে থমাসকে দেখে চিনতে পারে, এবং তারা জানায় যে তারা দুজন একে অপরকে আগে থেকেই চিনত। আর থেরেসা আরো জানায় যে তার কাছে কিছু একটা ঝাপসা স্মৃতি আছে যেখানে তারা একসঙ্গে একটা ল্যাবে কাজ করত। ঠিক সেই সময় গ্লেডের চারপাশের দেয়ালগুলো থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করে, আর সবাই তখন দেখে যে মেজের চারপাশের সবকটা দরজা একসঙ্গে খুলে যাচ্ছে, আর যেটা আগে কখনোই হয়নি। এরপর থেকে এই গ্লোবদাদা বা মেজের মানচিত্র নিয়ে তারা অনেক দিন ধরে মাথা কামাচ্ছিল। 1 থেকে 8 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে মেলাতে মেলাতে তারা একটা প্যাটার্ন তৈরি করে ফেলে। তারা দেখে যে প্রতি রাতে গ্লোবদাদার রাস্তাগুলো যেভাবে বদলায় তার নির্দিষ্ট একটা নিয়ম আছে, আর গ্রিবারের শরীর থেকে পাওয়ার ডিভাইসটাতে 7 বা 7
লেখা ছিল। তাই থমাস বুঝতে পারে যে এই দানবগুলোর আসল আস্তানা হলো 7 নম্বর সেকশন। ঠিক তখনই সেই মেয়েটা মানে সেই তেরিজা জেগে ওঠে আর ভয়ে ভয়ে সে ওয়াচ টাওয়ারের একদম উপরে গিয়ে লুকিয়ে থাকে আর সেখান থেকে নিচে যা কিছু পাচ্ছে তা ছেলেদের দিকে ছুড়ে মারছিল। কিন্তু থমাসকে দেখা মাত্রই সে যেন একেবারে শান্ত হয়ে যায়। এরপর থমাস উপরে উঠে গিয়ে দেখতে পায় মেয়েটার হাতে একটা ছুরি ছিল আর তার নিজের নাম ছাড়া কিছুই মনে নেই, কিন্তু সে জানে যে তার নাম তেরিজা। এখানে বাকিরা বলছিল ঘুমের মধ্যে সে নাকি শুধু থমাসের নামই বিড়বিড় করত আর থমাস তাকে সব বুঝিয়ে বলে। তখন তেরিজা তার পকেটে থাকা নীল রঙের তরলে ভরা দুটি শিশি বের করে দেখায় আর শিশিগুলোর গায়ে ওই 4টি অক্ষর ছিল, যা দেখে থমাসের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর সেটা ছিল উইকড নামের। থমাসের মনে পড়ে যায় সেই স্বপ্নের কথা, সেখানে সে শুনেছিল যে উইকড ইজ গুড। সে মনে মনে ভাবতে শুরু করে যে এলবিকে বাঁচানো হলে এই নীল তরলটাই হচ্ছে শেষ ভরসা। কিন্তু ইনজেকশন দেওয়ার সময় এলবি তখন পাগলের মতো চিৎকার করে ওঠে আর সে বলে যে তোমার এখানে আসা উচিত হয়নি। আর ছেলেরা অনেক কষ্টে তাকে চেপে ধরে রাখে আর তেরিজা ইনজেকশনটা দিয়ে দেয়। দেখা যায় এলবি তখন সাথে সাথে গভীর ঘুমের দেশে তলিয়ে যায়। আর গ্যালি কিন্তু থমাসকে একদমই পছন্দ করছিল না। শাস্তি হিসাবে সে থমাসকে বন্দি রাখে পিটের ভিতরে আর রাতের বেলা চাক গোপনে খাবার নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। চাকের হাতে একটা ছোট্ট খোদাই করা পুতুল ছিল, যেটা সে অনেক যত্ন করে বানিয়েছে। দেখা যায় সে তার নিজের বাবা মাকে মনে করতে পারছিল না, কিন্তু তার একটাই আশা যে একদিন বাড়ি ফিরে পুতুলটা তাদের হাতে তুলে দেবে। এটা জানতে পেরে থমাস তখন চাককে কথা দেয় যে যেমন করেই হোক সে সবাইকে এখান থেকে বের করবেই। পরদিন সকালে দরজা খোলার শব্দ হতেই থমাস আর মিনহো গোলকধাঁধার মধ্যে ঢুকে পড়ে। এবার মিনহোর দেখানো পথ দেখে ওরা ছুটতেই থাকে। 7 নম্বরের সেকশনটা ওই সপ্তাহে খোলার কথা ছিল না, কিন্তু ওরা সেটাকে কোনোভাবে খুঁজে বের করে ফেলে। আর সেখানে বেনের ফেলে যাওয়া কাপড় পরে থাকতে দেখে ওরা বুঝতে পারে যে ক্রিডার ওকে এখানে টেনে নিয়ে এসেছিল। আর হঠাৎ করে ওদের হাতের ডিভাইসটা অদ্ভুত আওয়াজ করতে শুরু করে। থমাস তখন বুঝে যায় যে এটাই পথ দেখাচ্ছে, যেদিকে আওয়াজ বাড়ছে ওরা সেদিকেই দৌড়াতে থাকে। এভাবেই তারা এমন একটা জায়গায় পৌঁছায় যে জায়গাটা মিনহো জীবনেও কখনো দেখেনি। একটা বিশাল অতল গহ্বরের উপরে একটা ব্রিজ আর শেষে একটা দেয়াল। আর ডিভাইসটা ছোঁয়া মাত্র এই দেয়ালটা সরে গিয়ে একটা গোপন সুড়ঙ্গ বেরিয়ে আসে, কিন্তু ওটা গ্রিবারের চটচটে আঠালো পদার্থে ভরা ছিল। হঠাৎ করেই একটা তীব্র আলো ওদের স্ক্যান করতে থাকে আর ঠিক তখনই উপর থেকে সাইরেন বেজে ওঠে আর সুড়ঙ্গটা তখন বন্ধ হতে শুরু করেছে। দেখা যায় প্রাণ বাঁচাতে মিনহো আর থমাস তখন দৌড়াতে আরম্ভ করে আর 7 নম্বর সেকশনের দেয়ালগুলো তখন পিষে ফেলার জন্য নড়াচড়া করছিল। এভাবে দৌড়ানোর সময় ওরা আলাদা হয়ে যায়, কিন্তু থমাস কোনো মতে ঝুঁকি নিয়ে আবার মিনহোর সঙ্গে মিলে যায়। এভাবে সেকশন থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই মাটি ফেটে বিশাল একটা দেয়ালের অংশ আছড়ে পড়ে আর ওরা তখনও পাগলের মতো দৌড়াচ্ছিল আর চারপাশের দেয়ালগুলো ক্রমাগত নিজেদের জায়গা পাল্টাচ্ছিল। এভাবে শেষমেশ কোনো উপায় না দেখে দেয়াল দুটো যখন প্রায় লেগে আসছিল, ওরা তখন হামাগুড়ি দিয়ে শেষ মুহূর্তে বেরিয়ে আসে। আর গ্লেডে ফিরে ওরা তখন চিৎকার করে বলে যে ওরা বের হওয়ার রাস্তা খুঁজে পেয়ে গেছে। কিন্তু গ্যালি তখনও গোয়ারের মতো দাঁড়িয়েছিল আর চিৎকার করে বলতে থাকে যে এটা কোনো রাস্তা নয়, এটা একটা ফাঁদ। আর শুরু হয়ে যায় সবার মধ্যে বিশাল একটা ঝগড়া। এভাবে তর্ক বিতর্কের মাঝেই তেরিজা তখন খবর নিয়ে আসে যে এলবির হঠাৎ জ্ঞান ফিরে গেছে আর সবাই তখন ছুটতে শুরু করে এলবির কাছে। কিন্তু এলবির চেহারা তখন অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছিল। সে তখন ফ্যাকাশে মুখে জানিয়ে দেয় যে আমরা এখান থেকে কোনোদিন আর পালাতে পারবো না, আমি সব মনে করতে পারছি। এরপর সে থমাসের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে যে থমাস বারবারই তাদের খুব প্রিয় ছিল, কিন্তু থমাস কেন এখানে এলো। আর সেই রহস্যটা আজও পরিষ্কার হয়নি, কারণ গ্লেডের সেই বড় দরজা তখন আর বন্ধ হচ্ছে না। শুধু তাই নয়, নতুন নতুন সব দরজা তখন খুলে যাচ্ছে। দেখা যায় থমাস কোনো প্ল্যান করার মতো সময় পেল না, কারণ গোলকধাতার ভেতর থেকে গ্রিডাররা তখন দলে দলে বেরিয়ে আসছিল। চারদিকে তখন চিৎকার আর আর্তনাদ ভেসে আসছে। সবাই তখন প্রাণ বাঁচানোর জন্য বনের দিকে ছুটে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু গ্রিভারদের কাছ থেকে কোনোই রক্ষা ছিল না। গ্যালিয়ার কয়েকজন ভয়ে একটা বক্সের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাইরে তখন বিভীষিকাময় দৃশ্য চলতে থাকে। গ্রিভারদের যান্ত্রিক লিস্টটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে একে একে ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। এদিকে থমাস আর তেরিজা বাকিরা কোনো মতে একটা সবজি বাগানের আড়ালে লুকিয়ে পড়ে। আর গ্রিভার যখন তাদের পথ আটকে দাঁড়ায়, তেরিজা সাহসের সাথে একটা ল্যাম্প ছুড়ে মারলো গ্রিভারদের গায়ে আর সাথে সাথে আগুন ধরে যায় তাতে। কিন্তু ততক্ষণে তারা তাদের সঙ্গী বেশ কয়েকজনকে হারিয়ে ফেলেছিল। আর এক পর্যায়ে এলবি তখন পড়ে যায়। থমাস তখন একটা ব্লেড হাতে গ্রিভারদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ঠিক সেই সুযোগে শিকারী দলটা গ্রিভারদের ওপর বর্ষার বৃষ্টি নামিয়ে দেয়। আর এই সুযোগে বাকিরা কুড়ে ঘরটার
ভেতর ঢুকে দরজা আটকে দেয়। কিন্তু কথা হচ্ছে গ্রিভারকে কি আদৌ দমানো যায়? সে উপরে চাল ভেঙে ভেতরে ঢুকে চাককে ধরার চেষ্টা করে। এভাবে সবাই মিলে তারা চাককে বাঁচানোর জন্য টানাটানি করছিল, কিন্তু গ্রিভার ছিল একেবারে নাছোড়বান্দা। শেষমেশ আলবি নিজের জীবন দিয়ে চাককে রক্ষা করে দেয় আর গ্রিভার তাকে তুলে নিয়ে যায়। দেখা যায় যাওয়ার আগে আলবি শুধু বলে যায় সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাও। এভাবে সব শান্ত হওয়ার পর কুড়িঘর থেকে ওরা বেরিয়ে দেখতে পায় যে গ্লেডটা প্রায় জনশূন্য হয়ে গেছে, আর যারা বেঁচে আছে তারা আর বক্সের ভেতর লুকিয়ে থাকা গ্যালির দল। গ্যালি তো এখানে এসেই থমাসকে একটা ঘুষি বসিয়ে দেয় আর সবকিছুর জন্য সে থমাসকে দায়ী করতে থাকে। এরপর মরিয়া হয়ে থমাস তখন নিজে গ্রিভারদের কামড় খায় আর তার মনে পড়ে যায় সব সত্যগুলো। সে ল্যাবে টেরিজা আর বাকিদেরকে দেখেছে, আর দেখেছে সেই রহস্যময় নারী যে বারবার বলছে হুইট ইজ গুড। টেরিজা পরে শিশিটা দিয়ে থমাসকে বাঁচায়। নিউট, মিনহো আর চাক এসে দেখে যে গ্যালি পুরো গ্লেডের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আর সবাইকে বোঝাচ্ছে যে থমাসই তাদের আসল শত্রু। কিন্তু থমাস সবাইকে তখন অবাক করে দিয়ে বলে যে গ্যালি ঠিকই বলেছে, সব দোষ আসলে আমারই। এরপর সে আসল সত্যটা ফাঁস করে দেয়। সে বলে যখন ওরা ছোট ছিল উইক তাদের উপর পরীক্ষা চালাতো আর থমাস আর টেরিজা আসলে উইকদের হয়েই কাজ করত, আর এই পুরো প্রক্রিয়ার সাক্ষী ছিল তারা। গ্লেড আর গোলকদাদা কোনো জেলখানা নয়, বরং এটা একটা বিশাল পরীক্ষা, আর এটা ওদের কোনোভাবে শেষ করতেই হবে। এভাবে কয়েক মিনিট পর থমাস আর টেরিজাকে নিয়ে যাওয়া হয় গ্যালির সামনে। গ্যালি তখন দেয়ালের নাম কাটতে একেবারে পাগলের মতো হয়ে পড়ে আর সে ঠিক করে যে আজই থমাস আর টেরিজাকে গোলকদাদায় ছুঁড়ে ফেলে দেবে। অন্যদিকে গ্যালির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মন তখন দোটানায় পড়ে যায়। থমাস কি সত্যি জানে বেরোনোর রাস্তা? এই সুযোগে থমাস এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় আর মিনহো তার ব্লেড উঁচিয়ে গ্যালিকে শান্ত থাকতে বাধ্য করলো। আর থমাস তখন ঘোষণা করে যে যারা যারা বাঁচতে চায় তারা যেন তাদের সঙ্গে আসে। গ্যালি চিৎকার করে পাগলামি বলল ঠিকই, কিন্তু অর্ধেক ছেলে তার সঙ্গেই গোলকদাদার ভিতরে দৌড় দিল। আর গোলকদাদার ভিতরে পৌঁছে ওরা দেখতে পায় যে 7 নম্বরের সেকশনটা একটা গ্রিভার পাহারা দিচ্ছিল। এরপর শুরু হয়ে যায় মরণপণ যুদ্ধ। ছেলেগুলো বর্ষা আর ব্লেড নিয়ে ঘিরে ফেলল দানবটাকে, আর লড়াইয়ের মাঝে একটা ছেলে তো ব্রিজ থেকে নিচে আছাড় খেয়ে পড়ে যায়। আর টেরিজা তখন বুদ্ধি করে গ্রিপারটাকে একটা যান্ত্রিক পায়ে আঘাত করে, আর এতেই ডিভাইসটা তখন ছিটকে পড়ে যায়। আর চাক সেটা কুড়াতে গিয়ে প্রায় খাদের কিনারে চড়ে গিয়েছিল, কিন্তু টেরিজা শেষ মুহূর্তে এসে তাকে টেনে তুলে বাঁচিয়ে নেয়। এভাবে কোনো মতে ওরা ধাক্কা মেরে গ্রিভারটাকে খাদে ফেলে দেয়, কিন্তু বিপদ তখনও কাটেনি। আর দুটো গ্রিভার তখন ব্রিজে উঠে আসে। ওরা যখন দানবকে আটকে রাখার জন্য লড়াই করছিল, টেরিজা আর চাক ডিভাইস নিয়ে দরজার সামনে চলে যায়। দেখা যায় দরজা খুলতে তাদের দরকার ছিল 8 সংখ্যার একটা কোড। এতে করে থমাস তখন বুঝে যায় যে এটাই সে গোলকদাদার সিকোয়েন্স। মিনহো তখন দ্রুত নাম্বারগুলো বলতে আরম্ভ করে। দেখা যায় মিনহোর উপর একটা গ্রিভার ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই একটা ছেলে নিজেকে উৎসর্গ করে মিনহোকে তখন বাঁচিয়ে দেয়। এরপর দেয়ালগুলো যখন আবার বন্ধ হতে শুরু করে, থমাস একটা বর্ষা ছুড়ে দিয়ে গ্রিভারগুলোকে আটকে রাখে, আর টেরিজা শেষ মুহূর্তে কোড বসিয়ে দরজাটাকে খুলে ফেলে। এভাবে তারা ভিতরে ঢুকতেই দেখতে পায় একটা আধুনিক বিল্ডিং এর করিডোর, যেখানে ঝকঝকে ইলেকট্রিক লাইট জ্বলছিল। এরপর সামনের দরজা খুলতেই ওদের চোখ কপালে উঠে যায়। দেখতে পায় যে ল্যাবরেটরিতে পড়ে আছে মৃত বিজ্ঞানী আর গার্ডদের দেহ। আর থমাস মেইন কম্পিউটারে একটা বাটন টিপতেই স্ক্রিনে ভেসে ওঠে এক স্বপ্নের সেই নারী, আর সে ছিল ডক্টর আভা। তিনি উইক ইজ গুড এর ডিরেক্টর। এভাবে ভিডিও বার্তায় সে ব্যাখ্যা করেছে কেন এই গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। আসলে পৃথিবী তখন ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। সূর্যের তাপে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আর ফ্লেয়ার নামে একটা মরণ ভাইরাসে মানুষ হিংস্র হয়ে পড়ছিল। আর বিজ্ঞানীরা তখন বিশ্বাস করত যে এই ভাইরাসের কোনো ঔষধ নেই, কিন্তু পরে দেখা গেল এক নতুন প্রজন্ম জন্মেছে যারা এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছিল। সেগুলো এই বাচ্চাদের মস্তিষ্ক পরীক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল এই গ্লেড বা গোলকধাঁধা। আর এটা আসলে কোনো জেলখানা নয়, এটা ছিল তাদেরকে টিকে থাকার একটা চূড়ান্ত পরীক্ষা। কিন্তু সব বিজ্ঞানী এই নিষ্ঠুর পরীক্ষার সঙ্গে একেবারে এক ছিল না, আর সেখানেই বেঁধে যায় একটা বিশাল বিপত্তি। আর দেখা যায় গল্পের এই মোড়টা একেবারে সিনেমার ক্লাইম্যাক্সের মতো ছিল। দেখা যায় ডাক্তার আবার ভিডিওর ওই কথাটা সবাইকে স্তব্ধ করে দেয়। তাহলে তারা কি কোনো নিষ্ঠুর পরীক্ষার ইঁদুর ছিল? এই নিষ্ঠুর সত্যটা হজম করার আগেই হঠাৎ একটা দরজা খুলে যায়, কিন্তু দেখা যায় ভেতরে ঢোকার আগেই দেখা দিল সেই পরিচিত বিভীষিকা, আর সে হলো গ্যালি। তার চোখ মুখ লাল হয়ে আছে, আর সে ততক্ষণে গ্রিভারের কামড় খেয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে। এরপর সে চিৎকার করে বলতে লাগলো বাইরে কোনো মুক্তি নেই। গ্যালি তখন তার বন্দুক তাক করে তাকে গুলি করতে যাবে, ঠিক তখনই মিনহোর বর্ষাটা গিয়ে বিঁধলো গ্যালির বুকে। কিন্তু গ্যালির চালানো একটা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগে চাকের শরীরে, আর ছোট্ট চাক তখন মাটিতে লুটিয়ে পড়ে যায়। মৃত্যুসজ্জায় সে থমাসের হাতে সেই খোদাই করা ছোট্ট পুতুলটা দিয়ে দেয়। দেখা যায় থমাসের চোখের সামনে পৃথিবীটা যেন কেঁপে ওঠে, যার জন্য সে লড়লো, তাকে শেষ পর্যন্ত সে বাঁচাতে পারল না। আর এরপর চাক তাকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে চিরদিনের মতো চোখ বুজিয়ে ফেলে, আর সবাই তখন শোকে একেবারে পাথর হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে ল্যাবের ভেতর একদল সশস্ত্র লোক
ঠুকে তাদেরকে টেনে হিসড়ে বাইরে নিয়ে আসে। আর বাইরে তখন হেলিকপ্টার অপেক্ষা করছিল। হেলিকপ্টারে তোলার সময় থমাসরা জানলো না যে আসল সত্যিটা কি। আর ওদিকে ল্যাবে ডক্টর আভা তখনও বেঁচে ছিল। আর সে শান্তভাবে তার সহকর্মীদের বলে যে থমাস টোপ গেলেছে। তার মানে এই পুরো ল্যাবের ঘটনা, তাদের পালিয়ে আসা সবই আভারই পরিকল্পনার অংশ ছিল। এভাবে ক্লুকদাদার এমন পরীক্ষা শেষ হয়েছিল ঠিকই, কিন্তু আবার ভাষায় এটি ছিল কেবল ফেজ 1, আর এবার শুরু হতে যাচ্ছে ফেজ 2। আর অন্যদিকে থমাসরা ভাবছে যে তারা জিতে গেছে, কিন্তু আদতেও তারা একটা বড় ফাঁদে পা দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন যাতে নতুন সব ভিডিও সবার আগে চলে যায় আপনার দরজায়। আর যাচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।